তাই প্রতিটা রাজনৈতিক দলের কাছেই এই মুহূর্তে নজর নবান্ন। নতুন দল করে সেই নতুন দলের তিনি সভাপতি, তিনি সম্পাদক, তিনি প্রধানমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। তাকে সাপোর্ট করছে আসাউদ্দিন ওয়েসি। ভাগীরথীর জলে তার স্বপ্ন যখন ভাসছে তখন তিনি রেজিনগরে লড়াইয়ের ময়দানে। আজকে হুমায়ুন কবিরের যখন নির্বাচনের দিন ঘোষণা, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, দলে দলে লোক চলে যাচ্ছে তৃণমূলে, মাথায় হাত, কি করবে? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। খবর তো রাখতেই হয় মুর্শিদাবাদের, কারণ মুর্শিদাবাদ এই মুহূর্তে বাংলা রাজনীতিতে নতুন গড় তৈরি করার চেষ্টা করছে। কারণ মুর্শিদাবাদের যে কটি বিধানসভা কেন্দ্র রয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রই এবারে নজর কাটছে। বহরমপুর সেই বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু নজর কাটছে এই ২৬-এর বিধানসভা নির্বাচনে। তাই নির্বাচনের আগে অবশ্যই দেখে নিতে হবে যে এ রাজ্যের প্রেক্ষাপট, পট পরিবর্তন আদৌ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। কারণ সবাই বলছেন আমি মুখ্যমন্ত্রী হব, আমার দল আগামী ৫ বছর রাজ্যকে নেতৃত্ব দেবে, আমার দল মানুষের কথা বলবে, মানুষের উন্নয়নের কথা বলবে। তাই প্রতিটা রাজনৈতিক দলের কাছেই এই মুহূর্তে নজর নবান্ন। তৃণমূল কংগ্রেস তো ছিলই, কিন্তু নজর রাখছে দিল্লি থেকে অমিত শাহেরা, নজর রাখছে এই রাজ্যের বামফ্রন্ট, নজর রাখছে কংগ্রেস এবং সর্বোপরি জনতা উন্নয়ন পার্টি। গত ৬ মাস ধরে সাসপেন্ড, তারপরে তিনি এখন নতুন দল করে সেই নতুন দলের তিনি সভাপতি, তিনি সম্পাদক, তিনি প্রধানমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। তিনি হেলিকপ্টারে চড়ছেন, হেলিকপ্টারে চড়ে ৫০টা বিধানসভা ঘুরবেন। প্রচার আকাশ থেকে সারবে না মাটিতে নেমে সারবে সেটা নিয়ে এখনো স্পষ্ট নয়। তবে তিনি হেলিকপ্টার চড়েছেন এই দৌলতে যে তিনি আগামী দিনের ভাবী মুখ্যমন্ত্রী। তাকে সাপোর্ট করছে আসাউদ্দিন ওয়েসি। খাল কেটে কুমির নিয়ে আসা। ভাগীরথীর জলে তার স্বপ্ন যখন ভাসছে তখন তিনি রেজিনগরে লড়াইয়ের ময়দানে। রেজিনগরটা তার বাস্তব। আর ভগবানগোলা সেই ভরতপুর এখন ভাগীরথীর জলে। কারণ এই ভাগীরথীর কথা বলেছিল হুমায়ুন কবির, বলেছিল ভাসিয়ে দেব ভাগীরথীর নদীতে। আজকে হুমায়ুন কবিরের যখন নির্বাচনের দিন ঘোষণা, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, দলে দলে লোক চলে যাচ্ছে তৃণমূলে, মাথায় হাত, কি করবে? তো সেই রেজিনগরে এবারে প্রার্থী হয়েছে হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টি। যে কেউ যে কোনো রাজনৈতিক দল তৈরি করতেই পারে। ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, তার নিজস্ব প্রতিটা মানুষের অধিকার রয়েছে, তিনি যে কোনো জায়গায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি বাংলায় থাকলে বিহারেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থী হতে পারেন। এটাই ভারতবর্ষের গণতন্ত্র। তো যাই হোক, রেজিনগরের দিকে নজর রাখবো, কারণ রেজিনগর এবার হুমায়ুন কবির কি করেন সেটা দেখার রয়েছে।
তিনি ছড়িয়ে ফেলবেন না তো? কারণ যে মেঘ গর্জায় সে মেঘে তো বৃষ্টি হয় না। অতীতে এরকম বহু নিদর্শন রয়েছে। তো চলুন 2016 সালে এই রেজিনগরের কি ফলাফল ছিল, কারণ অবশ্যই দেখতে হয় রেজিনগরের অঙ্কটা কিন্তু এবারে অন্যরকম। হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি, আতাউর রহমান তৃণমূল কংগ্রেস, এই যে রবিউল তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক, ইনি আবার গোল দিয়ে দেবেন না তো আতাউরকে? 2016 বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখবো। 2016 নির্বাচন কেন্দ্র রেজিনগর। এবার বিধানসভাতে অবশ্যই রেজিনগরের দিকে নজর রাখছে রাজ্যের মানুষ, কারণ ভাবী মুখ্যমন্ত্রীর রেজিনগরে কত ভোট পান সেটাও তো দেখবে। কারণ রেজিনগরে তিনি ভূমিপুত্র নন, তিনি ওখানে পরিযায়ী। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2016, সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2016 সালে তারা ৭৯,৭৭০টি ভোট পেল। 43.12% ভোট পেয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আইএনডি ইন্ডিপেন্ডেন্ট কত পেয়েছিল? ৭৪,২১০। এই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কে ছিলেন জানেন? এই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন হুমায়ুন কবির। হুমায়ুন ছিল তখন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার আগে ইন্ডিপেন্ডেন্ট হুমায়ুন কবির 40.12% ভোট পেয়েছিল। চ্যালেঞ্জ লড়াই দিয়েছিল নির্দল প্রার্থী হয়েও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 14,631টি ভোট পেয়েছিল এই রেজিনগর থেকে। মুর্শিদাবাদে যারা গেছেন তারা জানেন, মুর্শিদাবাদে ঢোকার আগে অবশ্যই রেজিনগর চোখে পড়বে। সেই রেজিনগরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 7.91% ভোট পেল। ভারতীয় জনতা পার্টি 2016 সালে রেজিনগরে চতুর্থ স্থানে, ফোর্থ হলেন। আর এই আজকের যে ফোর্থ 2016, 2026 সে প্রথমে এগিয়ে যেতে চাইছে, এখান থেকে এখানে চলে যেতে চাইছে। নোটাতে সেবারে ভোট পড়ল কত? রেজিনগরে 2016 সালে বিজেপি ভোট পেল 10,771। অবশ্যই আরেকবার দেখে নেব, কারণ রেজিনগরে পরিসংখ্যানটা দিতেই হয়। ভারতীয় জনতা পার্টি তারা বলছে এবারে ক্ষমতায় আসবে। রেজিনগরে তারা পেল 10,771টি ভোট। 5.82% ভোট পেয়েছিল রেজিনগরে ভারতীয় জনতা পার্টি। তারা বলছে বাংলায় পরিবর্তন হবে, বাংলায় তারা সরকার গঠন করবে এবং ফেলে যাওয়া সেই চটিতেই পা গলাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। কেন জানেন? তারা নবান্নে যাবে না, তারা বলছে সেই লালবাড়ি দখল করবে, অর্থাৎ রাইটার্স বিল্ডিং, সেখান থেকে নাকি সরকার চালাবে। এ স্বপ্ন দেখছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তো যাই হোক, নোটাতেও দেখব, নোটাতে 1.16% ভোট পড়েছিল এবং 2,150টি ভোট শুধুমাত্র নোটায় পড়েছিল। লড়াই হয়েছিল 2016 সালে, কারণ হুমায়ুন কবির এমন একজন ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গে এমন কোনো রাজনৈতিক দল নেই যেখানে তিনি যাননি, যেখানে তিনি সখ্যতা বাড়াননি। যদিও 26 বিধানসভা ভোটের আগে একটু মিষ্টিমুখ করতে চেয়েছিল আলিমুদ্দিনের কাছে, কিন্তু সেই মিষ্টিমুখ হয়নি। তিনি বললেন যে সেখানে মুখটা তেতো হয়ে গিয়েছে, তাই মুখটা মিষ্টি করতে হবে। কোথায় যাব? তিনি চলে গেলেন একেবারে ফুরফুরা শরীফে। অবশ্য সেই প্রসঙ্গে আসব, কারণ
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2016 সালে 5,560 ভোটে জয় লাভ করেছিল। সময়ের পরিবর্তন হয়েছে, মানুষের মনের পরিবর্তন হয়েছে, সমাজ সংস্কার হয়েছে, উন্নতি হয়েছে, অবনতি হয়েছে গত 1.5 দশকে। তো 2019-এর লোকসভা নির্বাচন, এই 2019-এর লোকসভা নির্বাচন, যে নির্বাচনটা অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই ছিল, সেখানে সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা ভোট পেল কত? 5,91,147, অর্থাৎ 45.47%। কংগ্রেস সেদিনও 16-তে একে ছিল, 2019-ও একে, বিধানসভা এবং লোকসভা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থান থেকে উঠে এলো একেবারে দ্বিতীয় স্থানে। তারা ভোট পেল 5,10,410টি, শতাংশের বিচারে 39.26%। তারপরে তৃতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি 16 বিধানসভায় চতুর্থ স্থানে ছিল, কিন্তু লোকসভা নির্বাচন হতেই তারা আরও এক ধাপ এগিয়ে এলো। তারা পেল, ভারতীয় জনতা পার্টি 1,43,038, 1,43,038টি ভোট পেয়েছিল তারা লোকসভা নির্বাচনে, 11.00%। আর নোটায় ভোট পড়ল কত? 1.08%। 14,086টি ভোট পড়েছিল নোটায়, কিন্তু অভাবনীয়ভাবে উত্থান হলো ভারতীয় জনতা পার্টির। তারা চতুর্থ স্থান থেকে চলে এলো তৃতীয় স্থানে। নজর রাখতে হয় 21-এর বিধানসভা নির্বাচন। রাজ্যের পালা বদলের হাওয়া চলছে, দুরন্ত গতিতে ছুটছে ভারতীয় জনতা পার্টি। তারা মনস্থির করে ফেলেছিল এবারেই তারা সরকার গঠন করবে। সেই 2021-এর যে লড়াই, সেই লড়াইয়ে এই রেজিনগর থেকে প্রার্থী হতে চেয়েছিলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান আজকের দিনে, কিন্তু সেদিন তিনি রেজিনগরের প্রার্থী হতে চেয়েছিলেন। তাই 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল না হুমায়ুন কবিরকে, হুমায়ুনের জায়গায় রবিউল ইসলামকে প্রার্থী করল শাসক দল তৃণমূল কংগ্রেস, আর হুমায়ুন কবিরকে ভরতপুরের প্রার্থী করা হলো। 2016 সালে জিততে জিততে হেরে গিয়েছিল, কানের পাশ থেকে গুলি বেরিয়ে গিয়েছিল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হুমায়ুন কবির হয়তো রেজিনগর থেকে জিতে যেতে পারতেন। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে সেখানে রবিউল ইসলাম 1,18,494 ভোট পেল, অর্থাৎ 56.31%। দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি 2016 সালে যেখানে চতুর্থ স্থানে ছিল, 2021-এ তারা এক ধাক্কায় দ্বিতীয় স্থানে উঠে এসে 50,226টি ভোট তারা পেল। শতাংশ 23.87% তারা ভোট পেয়েছিল। 23.87% ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, কিন্তু বাম কংগ্রেসের জোট পড়তে শুরু করল। মানুষ কোনোভাবেই বাম কংগ্রেসকে আর পাতে নিচ্ছে না। যেমন খাওয়ার আগে নুন লেবু দেন, নুন লেবু নেয়, সেই নুন লেবুর মতো বাম কংগ্রেসকে অনেকেই বলেন যে না আমি নুন খাবো না, হাই প্রেশার আছে। আবার অনেকেই অ্যাসিডিটি হয় বলে অনেকে লেবু খান না। ঠিক তেমনই তারা যেমন পাতে নেন না খাওয়ার আগে নুন লেবু, তেমনই বাম কংগ্রেসকে আর পাতে নিতে চাইল না রেজিনগরের মানুষ নয়, রাজ্যের মানুষ। তাই 2021-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস ভোট পেল তারা 37,282টি, অর্থাৎ 17.72% ভোট পেয়েছে তারা। বিধানসভায় শূন্য কংগ্রেস, বিধানসভায় শূন্য বামেরা। এই 2021-এর কিন্তু সেবারের নোটাতে 0.74% ভোট পড়ল, 1,560টি। রেজিনগরে রবিউল ইসলাম তৃণমূল কংগ্রেসের ব্যাপক মার্জিনে জয়লাভ করলো তারা
268 ভোটে বিপুল মার্জিনের জয়, বিপুল মার্জিনের জয়। 24-এর লোকসভা নির্বাচন, তখনও ভরতপুরের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির অলরেডি 6 বার তিনি সাসপেন্ড হয়েছিলেন বিভিন্ন বিতর্কিত ঘটনার পরিপ্রেক্ষিতে। তবে এবারে হুমায়ুন কবিরদের অনেকগুলো ইস্যু রয়েছে। ওদিকে বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে, সহকারী শিল্পর মতন বিভিন্ন শিল্প, যেমন সিঙ্গুরে বলা হয়েছিল টাটা ন্যানো শিল্প কারখানা হবে, ন্যানো গাড়ি তৈরি হবে, অনুসারী শিল্প অনেক হবে ওখানে কেন্দ্র করে। ঠিক তেমনই ভরতপুরের তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, তিনি বেলডাঙ্গায় বাবরি মসজিদ করেছেন এবং অনুসারী হিসাবে তিনি সেখানে বলেছিলেন অনেকগুলো সেখানে কারখানা, ফ্যাক্টরি হবে, হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে। হোক, বাংলার মানুষ তো চায় রাজ্যের উন্নয়ন, কিন্তু বাবরি মসজিদ খোঁচা মেরে কেন? বাবরি মসজিদে খোঁচা মেরে কেন? সেই বিতর্কিত বাবরি মসজিদ, যে বাবরি মসজিদের কারণে শহর কলকাতা শুধু নয়, রাজ্যে একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছিল। সংখ্যালঘু মানুষের ওপরে যেভাবে আক্রমণ নেমে এসছিল, তাতে করে সেই বিতর্কিত বাবরি মসজিদ কেন? অন্য নামও দেওয়া যেতে পারে, অন্য নামও দেওয়া যেতে পারত। ধর্মীয় মন্দির, মসজিদ হবে, গির্জা হবে, হোক। এখানে বিভিন্ন ধর্মের ভাষাভাষীর মানুষ, তাদের বসবাস, তারা বিভিন্ন সময় বিভিন্ন উৎসব করেন। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসাই সবাই সমস্ত সেই উৎসবে তারা অংশগ্রহণ করেন। বড়দিনে তারা যেমন কেক কাটেন, ঈদে তেমন তারা অনেকেই বিরিয়ানির নেমন্তন্ন পান, আবার লক্ষ্মী পুজোর নারকোলের নাড়ু খেতেও অনেকে যান। আবার দুর্গা পুজো এলে হিন্দু মুসলিম একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান সব রং যেন মিলেমিশে একাকার হয়ে যায় শারদীয় উৎসবে। এটাই তো বাংলা, এটাই তো বৈচিত্র্যের মধ্যে বাংলা। কিন্তু সেই বাংলাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে। মানুষ কি তাদের সফল হতে দেবে? প্রশ্ন রইল মানুষের কাছে, তারা কি চাইছেন? অনেকে বলছেন অস্তিত্ব সংকটে বাঙালি, অস্তিত্ব সংকটে বাঙালি। আজকে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে লাগাতার আক্রমণ, বাদ বিচার না করেই বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারকে। সে অন্তঃসত্ত্বা হোক, সে শিশু হোক, সে বৃদ্ধ হোক, কিছু দেখছে না। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিকে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে। এ জবাব বাংলার মানুষ কি দেবে না? সময় এসে গিয়েছে আপনার জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। তাই হুমায়ুন কবিরের মতো যারা মানুষ, যারা ধর্মের রাজনীতি করছে, যারা ধর্মকে রাজনীতির ময়দানে নামিয়ে নিয়ে এসছে, তাদেরকে জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। আজকে তিনি রাজনীতির প্ল্যাটফর্মে থাকা মানুষ, রাজনৈতিক দল গঠন করতেই পারেন, তাতে কারোর কোনো সমস্যা নেই। আইএসএফ তারা দল গঠন করেনি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2021 সালে আত্মপ্রকাশ করেছিল। সেই আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীদের দল আজকে বিধানসভায় তাদের একজন প্রতিনিধি আছে। তারা বুক ঠুকে বলে যে আমরা ধর্মীয় রাজনীতি করি না, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করি না। আজকে 5 বছরে তাহলে তো বলতে হয় ভাঙড়ে যেখানে নওশাদ সিদ্দিকী বিধায়ক, সেখানে তাহলে 5খানা মসজিদ হয়ে যেতে পারত। কিন্তু তারা ধর্মের রাজনীতি করেনি, এখনো পর্যন্ত সেটাই উঠে এসছে। কিন্তু হুমায়ুন কবির ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি করার চেষ্টা করছে, তা না হলে আসাউদ্দিন ওয়েসির মতো লোককে, যারা ভোট কাটে, যারা ধর্মে সুশ্রুতি দেয়, সেই তার সাথে জোট বেঁধে নাকি ভাবি মুখ্যমন্ত্রী হবেন হুমায়ুন কবির। আর বাংলার মানুষ তাকে হৈ হৈ করে গিয়ে গণতন্ত্রের উৎসবে ভোট দিয়ে আসবে।
2024-এর নির্বাচনের দিকে আমরা অবশ্যই চোখ রাখব, কারণ 24-এর পরেই এই 26-এর সময়। 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে একেবারে বাজি মাত করে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কারণ এখানকার প্রার্থী হচ্ছে ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান তাকে দিয়ে বাজিমাত করেছিল তৃণমূল কংগ্রেস, এবং দীর্ঘদিনের সাংসদ, লোকসভার বিরোধী দলনেতা থাকা সেই অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে দিয়েছিল। তারা ভোট পেল কত? 37.88%। পাঠানের হাত ধরে তৃণমূল কংগ্রেস প্রথম বহরমপুরের ঘাসফুল ফুটিয়েছিল। আর কংগ্রেস বহরমপুরের শক্ত ঘাঁটি, সেদিন সিপিএম এবং কংগ্রেস, সিপিআইএম কংগ্রেস, তারা যৌথ প্রয়াস চালালো, বহরমপুর ধরে রাখতে পারল না। 4,39,494টি ভোট পেল অধীর রঞ্জন চৌধুরী। তিনি এবার বহরমপুরের বিধানসভার প্রার্থী। আশায় বুক বেঁধেছে কংগ্রেস, বহরমপুর আসন তারা পাচ্ছেন। 31.74% ভোট পেল কংগ্রেস এবং বামেদের জোট। বিজেপি তৃতীয় স্থানে, তারা ভোট পেল 3,71,386। লড়াই দিয়েছিল বিজেপি, অস্বীকার করা কোনো জায়গা নেই। 3,71,386 ভোট পেয়েছে, যেখানে বাম এবং কংগ্রেসের জোট পেয়েছিল 4,39,000। নোটাতে ভোট পড়েছিল কত? 0.54%, অর্থাৎ 7,485। 26-এর সেই সন্ধিক্ষণে আমরা এসে পৌঁছেছি। দীর্ঘ অপেক্ষা, বাংলায় একের পর এক দুর্নীতি, একের পর এক নারী নির্যাতন, নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, নিজের হাসপাতালে ধর্ষণ করতে হয়, নিজের কলেজে সম্মানহানি হতে হয়। এই রকম একটা সময়ের মধ্যে দিয়ে চলছে বাংলা, যেখানে শিক্ষা চুরি, যেখানে চাকরি চুরি, যেখানে কয়লা দুর্নীতি, যেখানে গরু পাচার, একের পর এক ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে এই রেজিনগরের প্রার্থী এবারে জনতা উন্নয়নের ভাবী মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির। আর তৃণমূলের রবিউল ইসলামের বদলে আতাউর রহমান, তাকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। তাই এসআইআরটা অবশ্যই রেজিনগরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় 45%, 45% প্লাস সংখ্যালঘু ভোটার। তার মধ্যে বাদ গেছে প্রায় 16-17% ভোট। কারণ তৃণমূলের বিধায়ক রবিউল আলম চৌধুরী তিনি 68,268 ভোটে জয়লাভ করেছিলেন। মাফ করবেন, এর আগে রবিউল ইসলাম বারবার বলেছি, অত্যন্ত দুঃখিত। 2021-এর বিধানসভা নির্বাচনে রবিউল আলম চৌধুরী তিনি জয়লাভ করেছিলেন 68,268 ভোটে। লড়াই তো হবে, কারণ এই রবিউল আলম চৌধুরীকে এবারে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি। তার জায়গায় টিকিট পেয়েছে কে? আতাউর রহমানের ওপরেই এবার বাজি ধরেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ সে ভূমিপুত্র, আতাউর ভূমিপুত্র। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখব যে এসআইআরে কত বাদ পড়েছিল।
16ই ডিসেম্বর 2025 15,700 জনের নাম বাদ চলে গেল এসআইআরে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এসআইআরে বাদ পড়েছে 146 জন 28শে ফেব্রুয়ারি 2026। এসআইআরে মোট বাদ পড়লো কত? 15,846 জন, যেখানে প্রায় 16 থেকে 17% সংখ্যালঘু ভোট বাদ পড়েছে। রবিউল আলম চৌধুরী যে ভোটে জয়লাভ করেছিলেন, অর্থাৎ এই 68,268, এসআইআরের পরে তার সেই মার্জিনটা কোথায় গিয়ে দাঁড়ালো সেটাও তো দেখে নিতে হবে। কারণ এসআইআর এই 26-এর নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলায় বিজেপি মনে করছে এসআইআরকে ভরকেন্দ্র করে তারা 26-এর বৈতরণী পার করবে, আর তৃণমূল বলছে তাদের উন্নয়নের পাঁচালী দিয়েই তারা প্রত্যাবর্তন করবে, চতুর্থবারের জন্য তারা সরকার গঠন করবে। তাই তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী তিনি যে ভোটে জয়লাভ করেছিলেন তার থেকে এসআইআরে কত বাদ গেল? তৃণমূলের বিধায়ক রবিউল আলম চৌধুরী যে ব্যবধানে জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোট থেকে 52,422 জনের নাম কম বাদ পড়েছে। অর্থাৎ কিনা এসআইআর হওয়ার পরেও রেজিনগর তৃণমূলের দখলেই থাকছে। এটা তো পরিসংখ্যান মাত্র, এটা পরিসংখ্যান মাত্র। কিন্তু দেখতে হবে জনতা উন্নয়ন পার্টি তারা কতটা ভোট কাটে। কারণ প্রার্থীর নাম যেহেতু হুমায়ুন কবির এবং 2016 সালের বিধানসভা নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হয়েছিলেন, সেই সময় তিনি কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিলেন এবং মাত্র 5,000 ভোটে হেরে গিয়েছিলেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে রেজিনগরের প্রার্থী, তার কাছে ইস্যু বলতে একটাই, সেই বাবরি মসজিদ। বাবরি মসজিদ দিয়ে সরকার কি দখল করা যায়? ধর্মীয় প্রচারের মধ্যে দিয়ে সরকারে কি আসা যায়? এর উত্তর তো বাংলার মানুষকেই দিতে হবে। কারণ বাংলার মানুষ তারা শান্তপ্রিয়, তারা অশান্তি ঝামেলা পছন্দ করেন না। তাই বাংলার মানুষ ধর্মের ভিত্তিতে ভোট দেবেন নাকি উন্নয়নের ভিত্তিতে ভোট দেবেন তা স্থির করার সেই সময় এসে গিয়েছে। তাই 26-এর এই হাই ভোল্টেজ নির্বাচনে নজর থাকবে রেজিনগরের দিকে। জনতা উন্নয়ন পার্টি তারা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় সেটাও দেখার রয়েছে। কারণ এই হুমায়ুন কবির যেভাবে তিনি হুঙ্কার দিয়েছিলেন যে কেটে ভাসিয়ে দেব সেই ভাগীরথীর নদীতে, মানুষ সেই কথাটা আজও মনে রেখেছে। মানুষ তার জবাব নিশ্চয়ই দেবে। ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার যে বৈচিত্র্য, বাংলায় এখানে সমস্ত ধর্মের মানুষ একসাথে তারা চলাফেরা করে, একসাথে তারা বিভিন্ন অনুষ্ঠানে তারা যান, তারা অংশগ্রহণ করেন। বহু জায়গায় আমরা দেখেছি শারদীয় উৎসব একসাথে তারা পালন করছে, একসাথে তারা সেই চাঁদার বিল বই নিয়ে তারা বেরোচ্ছেন। মহরম হোক বা ঈদের সময় সেখানে মুসলিম ভাই বোনেদের সাথে ঈদ মানাচ্ছে হিন্দুরা। এরকম নজির একমাত্র বাংলাতেই পাওয়া যায়। তাই বাংলা দখলের যে স্বপ্ন ভারতীয় জনতা পার্টি দেখছে, বাংলা দখলের স্বপ্ন যে আসাউদ্দিন ওয়েসিকে নিয়ে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি দেখছে, তার জবাব কি বাংলার মানুষ দেবে না? আমরাও অপেক্ষায় থাকব 4 মের জন্য, যে রেজিনগরের মানুষ আদতে ধর্মের ভিত্তিতে তিনি নির্বাচিত করেছেন না উন্নয়নের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করেছেন। আপনার মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। জানান আপনার মতামত, কোন বিধানসভার পরিসংখ্যান আপনি জানতে চাইছেন, অবশ্য সেটাও আপনার মতামতে জানাবেন।